যেটা করবে নিজের 100%টা দিয়ে করতে হবে। কোন ফ্রেন্ড বিয়ে করতে চেয়েছে? কালকে লাইভে গেছিলাম, কালকেই একজন বলেছিল যে তুমি বিয়ে আমায় কবে করছো। ওনার জীবনের এক একটা ঘটনা নিয়ে এক একটা বড় বড় সিনেমা তৈরি হয়ে যায়। হিন্দু মুসলিম চৈতন্যদেবের ভক্ত সবাই, তো ওনার কোনো হেটার ছিলেন না এবং এখনো নেই। নমস্কার, আজকে আবার হাজির হয়ে গেছি আড্ডার একটা ছোট্ট বাক্স নিয়ে। আজকে আমাদের বাক্সে আছে এক অত্যাশ্চর্য মানুষ। আমি জানি আমি এই শব্দটা বহুবার ব্যবহার করি, অত্যাশ্চর্যটা, যাক গিয়ে এক একজনের এক একটা টাইপ হয়, কিন্তু যে কারণে তাকে অত্যাশ্চর্য বলা, আমাদের থেকে সিনিয়র বা আমাদের বয়সী অনেকেই অনেক সময় বিভিন্ন সময় বলেন, না আমাদের সময় যেরকম ছিল আজকের যুগের ছেলেমেয়েরা তো অতটা সম্মান দিতে পারে না সিনিয়রদের, তারা তো সবসময় মোবাইলেই মুখ গুজে থাকে, তাদের তো অভিনয়ে মন নেই, তাদের তো রিলের দিকে মন। আমি তাদের সবার দিকে তাকিয়ে প্রতিবাদ করি। আমি বলি যে মনোযোগী এবং অমনোযোগী আমাদের সময়ও ছিল, এই সময়েও আছে। ভালো এবং খারাপ আমাদের সময়ও ছিল, এই সময়ও আছে। গুরুজনদের সম্মান করতে জানে, এই সময়ও ছিল, ওই সময়ও আছে। কিন্তু আমি যাদেরকে আমার থেকে ছোটদের পেয়েছি, তাদের থেকে এত ভালোবাসা পেয়েছি, এত সম্মান পেয়েছি, যে মনে হয়েছে যে এদের থেকে ভালো মানুষ তো আমরা অন্তত হতে পারবো না। এবং শুধু মানুষ নয়, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, তার যা বয়স, তার এখন সব রকম আনন্দে মেতে থাকার কথা। একবার শুটিং করতে করতে আমি আমেরিকার সেই দোকানটি যেখানকার চিকেন খুব বিখ্যাত, সেই চিকেন আনিয়েছিলাম। তো সেইটা খেতে খেতে সে বলে যে রাহুল, এটা আমি প্রথমবার খেলাম। এবার কারণটা কি? তার কিন্তু অর্থের অভাব নয়, কারণ সে একজন রীতিমতো সফল অভিনেতা। সে তার ডিসিপ্লিনের বাইরে গিয়ে কোনোদিন জাঙ্ক ফুড খায়নি। সে আমার পাল্লায় পড়ে, নামটা বলেই দিই, KFC প্রথমবার খেয়েছিল। এই ডিসিপ্লিনের সামনে, যে নিজের শরীরটাকে একটা মন্দির মনে করে, এই শ্রদ্ধার সামনে যে নিজের প্রত্যেকটা সিনিয়রকে চোখে হারায়, কিন্তু বদমাইশি এবং দুষ্টুমি করতে ছাড়ে না, এক অদ্ভুত ব্যালেন্স। আমি অনেক বেশি বলতে পারি তাকে নিয়ে, কারণ সে আমার ছোট্ট ভাই, যাকে আপনারা ছোট পর্দায় তো দেখতেনি। এখন সে বিস্ফোরণ ঘটিয়েছে বড় পর্দায়, লহগৌরাঙ্গের নামটা দিয়ে, বুঝে গেছেন, দিব্যজ্যোতি দত্ত। ওয়েলকাম। থ্যাংক ইউ দাদা। কি খবর? খুব ভালো। আমরা যখন সবাই কাজ করা শুরু করি, কোথাও একটা স্বপ্ন দেখি যে কোনো না কোনো দিন সিনেমা করব। তারপর আবার নিজেরাই নিজেকে বোঝাই, না না আমাকে কে নেবে, ঠিক আছে যা হচ্ছে হচ্ছে। বা কেউ কেউ সেই স্বপ্নটাকে প্রশ্রয় দেয় যে একদিন নেবে। তারপর সেই ছবি এলো, শহর জুড়ে হোর্ডিং, ওয়ান অফ দ্য বিগেস্ট ডিরেক্টরস অফ দ্য ইন্ডাস্ট্রি, এরকম একটা ম্যাসিভ স্কেলের ছবি। শুরুটা এরকম কেমন লাগছে? দেখো, প্রথম ছবি হিসেবে এটা একটা অনেক বড় দায়িত্ব। আমি হয়তো কখনো ভাবিনি শুরুটা এরকম ভাবে হবে, মানে ছবির পর্দায় বলছি। তো আমি জানি না আমি কতটা কি পেরেছি না পেরেছি। মানুষের প্রতিক্রিয়া এখনো অবধি খুবই ভালো, এবং যেটা হচ্ছে সেটা তো এনজয় করছি বটে। আর এটুকু জানি আমাকে ফোকাস থাকতে হবে। আচ্ছা যাক গে, এবার শুরু থেকে শুরু করা যাক। তুই তো বাঁশদ্রোণীর ছেলে। হ্যাঁ, তোমার বাড়ি থেকে আমার বাড়ি খুব কাছে, বেশি খুব দূর না। কাছে, হ্যাঁ। মানে বাঁশদ্রোণী নাকতলা, হ্যাঁ, বাঁশদ্রোণী এবং উষা। আমাদের মনের বাড়িও দুজনের খুব কাছাকাছি। একদমই তাই। তো কাকুর জুয়েলারি, হ্যাঁ, নাকতলাতে। কাকু বলা উচিত নয়, আমার আমার দাদা হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওই আমার দাদা, আমাদের ইন্ডাস্ট্রিটা অদ্ভুত, তোর বাবা আমার দাদা, আমি ওর দাদা। তো তো দাদার বৌদিকে নিয়ে একটু বল, এই যে ডিসিপ্লিন, এই যে ছোটবেলা থেকে ফোকাস, তুই তার পিছনে এদের ভূমিকাটা একটু বল। এরা আমাকে সবসময় ফোকাস থাকতে সাহায্য করে, আমার মা বাবা বিশেষ করে, আমার বোন তো বটেই। যেমন আমি বলি, আমার বাবা মা সবসময় এখন একটা কথা বলে যে যেটা করবে নিজের 100%টা দিয়ে করতে হবে। 5টা জায়গায় আমি যদি
মাথা লাগাই বা 5টা জায়গায় যদি আমি 5টা জায়গা নিয়ে ভাবতে থাকি, তাহলে আমি হয়তো 5টা জায়গায় 100 করে দিতে পারবো না। তো বাবা মা আমায় বলে যে একটা জিনিসে দে, 100% মাথা লাগিয়ে দে। বাবা আমাকে কখনো কোনোদিন ফোর্স করেনি যে আমার শোরুম তোমায় দেখতে হবে, আমার বিজনেস তোমায় দেখতে হবে, এই ব্যবসাটা তোমাকে দেখতেই হবে, এমন কোনো কিচ্ছু বলেনি। আমার বাবা ওপেন হ্যান্ড রেখেছে, তুই যেটা করছিস তুই মন দিয়ে করে যা, আমি তাতেই খুশি, আমি আছি, ব্যবসা করছি, তোর যদি ইচ্ছা হয় তুই করবি, নাহলে করবি না। আমার বাবা কোনোদিন আমাকে জোর করেনি, কোনো দিন বলেনি যে তোকে এবার আসতে হবে, তুই কিন্তু ভাব, তুই অভিনয়ের সাথে সাথে এটাও ভাব, আমাকে কখনো বলেনি। আমার বলছে যেদিনকে তুই আসবি তোর ইচ্ছায় আসবি, আমার ইচ্ছায় আসবি না। আর মা? মাও তাই বলে। মা বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুই যেটা করছিস তুই মন দিয়ে কর, এবার মন দিয়ে কর, সেটা যেন নিষ্ঠা থাকে। আর তোর বোন তো নিজেই একটা নকুলদানা, কুচো, মানে হ্যাঁ, আমার বোন আমার থেকে 11 বছরের ছোট। এবার তুই শুরু করেছিস তোর প্রথম সিরিয়াল বল না কত বছর বয়সে? হ্যাঁ, 2017-তে শুরু করেছিলাম। 2017, 18 বছর বয়স। 18 বছর। তখন ও তোকে কি করে ডিসিপ্লিন রাখে? ও নিজেই তো একটা মানে কুচো। তখন তো ও এখন? একদমই ছোট। এখন ও আমার থেকে বড় হয়ে গেছে, মানে সেরকম তাই? দেখতে গেলে, বাবা! হ্যাঁ। মানে ও যখন ওর বন্ধুদের সাথে গ্রুপ কলে তোর জন্মদিন গুলো আসতো? হ্যাঁ, মানে ওর যখন বন্ধুদের সাথে গ্রুপ কলেও থাকে, তখন দেখেছি ও লিড করে ওটাকে। মানে আমি ওকে জিজ্ঞেস করি, আর তোর বন্ধুরা কোনো কথা বলে না, তুই এত কথা বলিস, তোকে অ্যালাউ করে কি করে? এবং প্রত্যেকটা কথায় খুব যুক্তি আছে, মানে একটা ব্যাপার আছে ওর কথার মধ্যে, ওর কথা আহ, মানে কি বলবো, হোল্ডস দ্য পজিশন। হ্যাঁ। এবং ওটার আমি ওর মানে কাউন্টার করতে পারি না ওর কথার। এবং মানে কি বলবো, হিসেবে মতো আমার দিদি, আমার বোন নয়। ও ও ও কি স্কুল পার করেছে? না না না, 11-এ। 11 কোন স্কুলে? ও জিডি বিল্লা করে, JDB এইটাও তোমার বাড়ির হ্যাঁ সামনে। হ্যাঁ। ঈশ্বর, একটা ছুটি, হঠাৎ করে আমাদের সিরিয়ালে ছুটি পড়েছে, আমরা যে যার মতন ভেবেছি। আমরা তো মানে সারা বছর জুড়ে যখন কাজ করি না, একটা যদি 2-3 দিনের ছুটি পাই, সবাই ক্ষুধার্তর মতন যে যার মতন তার কাটার মতন বেরিয়ে পড়ি, যে এই মন্দারমণি চলে গেলে, এখানে চলে গেল, যে যার বাজেট অনুযায়ী আমরা চলে যাই। ও ঘুরে এসেছে, আমরা বলি কোথায় কোথায় কোথায়, বললো দাদা মায়াপুর ঘুরে এসেছি। আমাদের মাথায় হাত, বলে কি আমার থেকে 15 বছরের ছোট্ট ছেলে মায়াপুর ঘুরে এসেছে। তো ঈশ্বরকে খুব ভালোবাসিস, যেটা আমি বলতে চাই, ভালোবাসিস, ভয় নয়, কিছু নয়, খুব মন থেকে, এবং স্বার্থের জন্য নয়, একদম মন থেকে ভালোবাসিস, আমি যেটা কাছ থেকে দেখেছি। ঈশ্বরের সাথে এই সম্পর্কটা কবে তৈরি হলো? না, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা মানে অনেকটা আমি বলবো আমার মায়ের জন্য, কারণ আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখছি। আহ, আমাদের বাড়িতে পুজো পাঠ হয়, এবং আমাদের বাড়িতে গোপাল আছে, আহ, ঠাকুর রয়েছে। তো মাকে আমি ছোটবেলা থেকে দেখি খুব পুজো পাঠের মধ্যে থাকতে, এবং আমার ঠাকুরদা যিনি ছিলেন তিনি নিয়মিত পূজা করতেন, আমি সেটা বসে ছোট থেকে ওয়াচ করতাম। তো কেউ পুজো করছে সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আহ, ভগবানকে শৃঙ্গার করানো হচ্ছে, স্নান করানো হচ্ছে, ভোগ নিবেদন করা হচ্ছে, আমার দেখে খুব ভালো লাগে। আর বাকিটা আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে মন্ত্র পাঠ হয়, জোরে জোরে মন্ত্র পাঠ হয়, সেগুলো আমি শুনতে শুনতে বড় হয়েছি। সেটা হনুমান চালিসা বলো বা গীতা পাঠ বলো, মা গীতা মানে পড়ে, বা হনুমান চালিসা পড়ে, সেটা আমি জোরে জোরে পড়লে শুনতে পাই। বাকি নবগ্রহ স্তোত্রম আরো অনেক কিছু আছে, আমি মায়ের মতো জানি না অত কিছু, বাট আমি ওগুলো দেখে শুনে বড় হয়েছি। তো আমার কোথাও গিয়ে মনে হয় যে পরে যেটা আমি রিয়েলাইজ করেছি যে আহ, আমাদেরকে না, মানে এই যে জার্নিটা, মানে ঈশ্বরের সাথে যে কানেকশন, সেই জার্নিটা কোথাও গিয়ে প্রত্যেকের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেতে শেখায়। মানে সেটা হয়তো আমার মধ্যেও আছে, সেটা ওই নিজেকে চেনা বলে না, বা আমি যখন নিজেকে উপলব্ধি করতে পারবো, সেটা সব থেকে মানে বলাটা সোজা কিন্তু সব থেকে কঠিন। ওটা যেদিনকে হয়তো করে নিতে পারবো আমরা সবাই, সেদিনকে আর কোনো প্রশ্ন থাকবে না, যেটাকে বলা হয় ভগবত প্রাপ্তি। তো প্রত্যেকটা মানুষের মধ্যে সে একইভাবে বিরাজ করছে। মানে কোথাও গিয়ে আমরা প্রত্যেকে আত্মা, সেই পরমাত্মার সন্তান অংশ, মানে সেই যদি গোটা শরীর হয়, আমরা তার হাত পা, এরকম ভাবে। সেটা বুঝলাম, কিন্তু মানে কখনো কখনো বিশ্বাস টলে যায় না? কখনো কখনো বিশ্বাস বলতে, কখনো মানে কখনো তুই যদি, সব ঠিক করছিস কিন্তু সব অন্যায় হচ্ছে তোর সাথে, বা এরকম কিছু যদি হ্যাঁ, আমি হয়ে। ভগবানকে কি এরকম বহুবার হয়েছে, আমি কি দোষারোপ করেছি, আমি কি করলে আমার কি দোষ ছিল, এরকম হলো কেন আমার সাথে, হুম। কোথায় ছিলে তুমি, ছিলে না তখন, আমাকে দেখছিলে না? তখন মনে হয় যে নিশ্চয়ই আমার কোনো ত্রুটি ছিল, বা আমার
পূর্বের কোনো কর্মফল ছিল যেটার জন্য হয়তো সেই পাপটাকে ভগবান ওরম ভাবে কাটিয়ে দিল, হয়তো এর পরেরটা ভালো হবে। তুই যে কনভেন্টে পড়েছিস, সেন্ট বয়েজ অফ খানপুর, আর আমি সেন্ট বয়েজ অফ নাকতলা, স্কুলও পাশাপাশি আমাদের। হ্যাঁ আমাদের স্কুলও পাশাপাশি। তো খানপুর থেকেই বেরিয়েই ইন্ডাস্ট্রি। খানপুরের পরে আমি বোড়ালে গিয়েছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলি, আমার পলিটিক্যাল সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল না, আমার হিস্ট্রিতে অনার্স নেওয়ার ইচ্ছা ছিল বরাবরই। তো আমি পলিটিক্যাল সায়েন্সটা অ্যাভয়েড করবো বলে আমি স্কুলটা ছেড়েছি, কারণ ওটা অপশানে ছিল না, তাই আমি বোড়ালে গিয়েছিলাম। তো যাক গিয়ে তারপর তুই ডাইরেক্ট টালিগঞ্জে ঢুকে গেলি। তোর প্রথম সিরিয়ালের সুযোগ পাওয়াটা কিভাবে? সুশান্ত দা তো? হ্যাঁ, প্রথম সিরিয়াল সুশান্ত দা, এবং আমি অডিশন দিয়েছিলাম, এবং একটা অনুষ্ঠান বাড়িতে দেখা হয়েছিল কৃষ্ণেন্দু সান্নিগ্রাহীর সাথে। আহ, বিপদ তারণদা বলে একজন দাদা আছেন, তার বাড়িতে আমি নিমন্ত্রিত ছিলাম সেদিনকে। সেদিনকে আমার সাথে বিপদ তারণদার একজনের তার ভাইয়ের সাথে আলাপ করায় কৃষ্ণেন্দু দা। তখন আমাকে নিয়ে গিয়ে বললো যে উনি ইন্ডাস্ট্রির সাথে খুব কানেক্টেড। তখন উনি কাস্টিং ডিরেক্টরই ছিলেন। তখন জয়ীর অডিশন চলছিল, হিরো বাছাই করা হচ্ছিল। আমাকে বলেছে তুমি অডিশন দেও একটা। আমি বললাম অডিশন কিভাবে দেয় আমি জানি না, আমাকে একটুখানি বলে দাও কি কি করতে হবে। মানে বেসিকটা হয়তো জানি, বাট আমি তাও খুব তোতলা ছিলাম ভয়। আমি বললাম আমাকে একটু বলে দাও কি করতে হবে। তো আমাকে বলে দিল, বলছে এরকম একটা সাদা দেওয়ালে দাঁড়িয়ে অডিশন দাও, যদি ভালো লাগে আমরা ডাকবো। তো তুই দেওয়ালে দাঁড়াতে পারলি কি করে মেঝে ছেড়ে? সরি, মানে দেওয়ালের ব্যাকগ্রাউন্ড রেখে, সাদা দেওয়ালের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি বললাম অরণ্যদেবের চরিত্র ছিল হয়তো। না 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 না, দেওয়ালের সামনে সাদা, মানে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ালে ছিল, সাদা দেওয়াল। তো তারপর ওটা সুশান্ত দা কোনোভাবে দেখে, এবং সুশান্ত দা আমাকে NT1-এ ডেকেছিল। তারপর 2 দিন 3 দিন তার সাথে দেখা করা বা অডিশন দেওয়া, সেটা চ্যানেলে পাঠানো। তা আমি ভেবেছিলাম যে, আমি খালি ভাবতাম প্রত্যেকদিন অডিশন দিতাম, 3-4 দিন গেছে, আমি ভাবলাম যে অডিশন দিচ্ছি, আসছি, যদি হয় তো খুব ভালো হয়। আমি ভাবছি যদি হয়ে যায় খুব ভালো হয়, যদি না হয় আবার দেবো, আবার চেষ্টা করবো কোথাও না কোথাও। কৃষ্ণেন্দুদার নাম্বার তো থাকলো, কৃষ্ণেন্দুদাকেই বলবো যদি আর কোথাও অডিশন হয়। তো সামহাও ওই অডিশনটা ক্র্যাক করে যায়। আমার কাছে একদিন জি থেকেই ফোন আসে যে আমাদের নতুন সিরিয়াল তুমি না রোহিতের কাছে, মানে জয়ীর নাম জয়ী ছিল না, তার আগে তুমি না রোহিতের কাছে, ওটা ওদের ফাইনাল হয়েছিল নামটা। তো এটাতে আমরা তোমাকে লিড হিসাবে নিলাম। তো আমরা যাচ্ছি আউটডোরে, প্রোমো শুট হবে, তো পরশুদিন তোমার টিকিটটা কনফার্ম করতে হবে। তো আমাকে এটা বলেছিল। এবার তোর শুনে কি হয়েছে? আমি শুনে ভাবলাম যে যে আমি লাকি মনে করেছিলাম ফার্স্ট অফ অল নিজেকে। আমি অডিশনে মন দিয়ে দিয়েছিলাম, এবং আমি এটা ভেবেছিলাম যে যদি হয় তো ভালো, যদি না হয় তো গেল, আবার পরের বার আবার দেবো, যতবার হবে না আমি ততবার দেবো। বাট প্রথমবারে ক্র্যাক করতে পেরেছি লাকিলি, মানে এটা সত্যি। হ্যাঁ, মানে তারপর আমার কাছে অনেক বেশি। কোথায় গেলি আউটডোরে? আমরা আউটডোরে গেছিলাম হচ্ছে বীরভূমের ওই দিকটায় গেছিলাম আউটডোরে, পাহাড়ের সামনে আউটডোর হয়েছিল আমাদের। তারপর আমরা যেটা সবাই করি, তুই করেছিস? কি করেছি? ক্যামেরার সামনে কয়েকদিন পটি প্রথমবার গিয়ে। খুব সত্যি কথা বলছি, যেদিনকে প্রোমো শুট হয়েছিল বাইরে, মানে সেদিনকে আমার কিছু হয়নি, বাট যেদিনকে ফ্লোরে আমি প্রথমবার এলাম, তো সেদিনকে, কারণ বাইরে আমি আর আমার নায়িকা ছিল, তো দেবাদ্রিতা তখন নতুন ছিল, তো ওর সাথে আমার অডিশন থেকে মোটামুটি একটা বন্ধুত্ব হয়ে গেছিল। তো আমি যখন ফ্লোরে ঢুকলাম ফার্স্টে, আমি যাদেরকে টিভিতে দেখেছি, ছবিতে দেখেছি, তাদেরকে আমি ফ্লোরে দেখতে পাচ্ছি। তাদের সামনে আমাকে মাস্টার শট দিতে হবে। এবারে সেটার একটা কম্পোজিশন আছে, মিনিমাম 2-3 লাইন বলতে হবে। এবার আমি না কিছুতেই বোঝাতে পারছি না আমার ভেতরে কি চলছে। ডিরেক্টরের মতো বলছে, আমি ঢুকাচ্ছি ভেতরে, মানে আমার মধ্যে রয়েছে ব্যাপারটা, আমি বুঝতে পারছি যে হ্যাঁ, কিন্তু এক্সিকিউটার হচ্ছে না। কখনো ক্যামেরায় আমি বুঝতে পারছি যে ক্যামেরা আমাকে দেখছে, আমি শটটা যখন চেক করাচ্ছে দেখছি পুরো পেছনটাই শুধু দেখা যাচ্ছে, আমার ফেসই নেই ওখানে। তো তারপর এরকম করে আমার সকালবেলা মনে আছে যে হ্যাঁ, আমার প্যালপিটেশনে অনেকবার বাথরুম যেতে হয়েছে, এবং পার্থ সারথী দেব আমাকে পেপার সোপ দিয়েছিল, কারণ আমার ব্যাগে সাবান বা হ্যান্ড ওয়াশ কিছু ছিল না। এই পার্থবাবুকে তুই খুব ভালোবাসিস বল? হ্যাঁ, আমাদের মানে একটা বাবা ছেলে সম্পর্ক ছিল আলাদাই। মিস করিস? আমি হ্যাঁ ডেফিনেটলি মিস করি। মানে
আমাদের আমার সবসময় একটা আফসোস হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি একটা ইনস্টাগ্রামে একটা গ্রুপ আছে যেখানে আমাদের জয়ী টিমটা ওই গ্রুপটাতে আছে। গ্রুপটার নাম হচ্ছে গুরুজির আশ্রম। তো গুরুজির আশ্রম কারণ কারণ পার্থদার বাড়িটাতে আমরা যেতাম সবাই মিলে আড্ডা মারতে, খাওয়া দাওয়া করতে। তো পার্থদা গুরুজি, আমরা সবাই আশ্রমের শিষ্য। তো আমাদের একটা প্ল্যান হয়েছিল, তারপরে প্ল্যানটার প্ল্যানই রয়ে যায়, পার্থদা হসপিটালাইজড হয়, তারপর পাস্ট হয়। মানে সেটা আমার সারা জীবন আফসোস থাকবে, ওই লাস্ট মিট আমাদের আর হয়নি সবাই মিলে। লাস্ট মিনিট কারোরই হয় না। মানে ওই মিটিংটা হলেও কোনো না কোনো লাস্ট মিনিট তো বাকিই থাকতো। হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে সেটাও সত্যি। জয়ী রানওয়ে সাকসেস। এবার রানওয়ে সাকসেস মানে 75টা 175টা আমি জানি না, ফ্যান পেজ খুলে গেল তোর নামে। মহিলারা স্টার্টেড সুনিং ওভার ইউ। একটা 18 বছরের ছেলে, অত অ্যাটেনশন, অত হাউ ওয়াজ ইট টু ডিল? আমার সবসময় এটাই আমি ভাবতাম যে যারা আমাকে ভালোবাসছে বা যারা আমাকে এত সাপোর্ট করছে, আমাকে মন দিয়ে কাজ করে যেতে হবে। কারণ যেটা আজকে আছে সেটা কালকে নাও থাকতে পারে, না আমাকে ফোকাস থেকে সরলে হবে না। মানে সেটা তখন আমার মধ্যে ছিল, তখন হয়তো মানে এখন হয়তো তার থেকে একটু হলেও 1% হলেও হয়তো বেশি আছে হয়তো, মানে আমার মাথায় এটা যে আমাকে করতে হবে, আমাকে জিনিসটায় থাকতে হবে, মন দিয়ে থাকতে হবে। তো আমি ওটা ভাবতাম সবসময়। তো আরেকটা ভালোবাসার জায়গা হচ্ছে, আমি সঠিক টার্মটা বলতে পারবো না, সেটা তুই বলে দিস। বেসিক্যালি শরীর চর্চা এবং তার সঙ্গে তার জন্য যে ফুডটা লাগে সেটা নিয়ে পড়াশোনা। এবং তুই সেটাকে নিয়ে হায়ার স্টাডিজে পারসু করছিলি, মানে যে সেটা কতদূর কি এগিয়েছে? সেটা আমার বেসিকটা কমপ্লিট হয়েছে, ডিপ্লোমাটা এখনো কমপ্লিট হয়নি। না, কিন্তু আমি দেখেছি যে আমাদের দেশের মাটি শেষ হয়েছে কবে, 4-5 বছর আগে। আমাদের দেশের মাটি শেষ হচ্ছে 4 বছর আগে। আজ থেকে 2 মাস আগে আমি তোকে ফোন করেছি যে আমি আবার রোগা হবো ভাবছি, আমি এই মুহূর্তে আমার গ্রেনটা কি করব, ভাতের বদলে কি খাওয়া যায়। তো আমি এখনো তোর কাছেই আসি, তুই আমার থেকে 15 বছরের ছোট। So, এইটা নিয়ে ইন্টারেস্ট কবে গ্রো করলো? কারণ শরীর তো সবাই তৈরি করে এই ইন্ডাস্ট্রিতে, মোটামুটি 70-60% লোক শরীরের পিছনে সময় দেয়, খাবারের পিছনে সময় দেয়, কিন্তু সেটাকে নিজের একটা সিলেবাস করে ফেলা কাউকে দেখিনি। না, এটা কোথাও গিয়ে এটা একটা অ্যাডিকশন বলতে পারো। হ্যাঁ, এই অ্যাডিকশনটা না, মানে আমার মধ্যে থেকে ধরো ওই ওই টাইমটা থেকেই রয়েছে, যবে থেকে আমি জিম জয়েন করি। মানে তার আগে আমি ক্রিকেট খেলতাম, মানে ক্রিকেট একটা ভালোবাসার জায়গা, ওটা একটা আলাদা আবেগ। জীবনে ক্রিকেটার হতে চেয়েছিলাম যখন অনেক ছোট ছিলাম, তারপর আমার বাঁ দিকের বুকের পাঁজরের হাড় ভাঙে ওটা, তারপর আমি হসপিটালাইজড হই এবং আস্তে আস্তে ক্রিকেট খেলার স্বপ্ন যায়, ক্রিকেটার হওয়া হয় না। আর যাক তুই আমার সাথে খেলেছিস অর্ধেকটা। আমরা খেলেছি, আমরা আমরা খেলেছি, তো সেটা আর হয় না। এবং আমার তখন থেকে ফিটনেসের ওপর একটা আলাদা চোখ ছিল আমার। মানে মনে হয়েছিল যে হ্যাঁ, নিজের শরীরকে তো ফিট রাখতে হবে। মানে সেটা স্বামী বিবেকানন্দ বলেন যে শরীরকে সবার আগে সুস্থ রাখতে হবে। কারণ আমার মনে হয় যে আমার কাছে যদি অনেকটা ব্যাংক ব্যালেন্স থাকে না, সেটাকে আমি এনজয় করার মতো, আমাকে হ্যাপি থাকার মতো আগে শরীরটাকেই ভালো রাখতে হবে। আমি যদি কোথাও ঘুরতেও যেতে চাই, তাহলে আমাকে শরীরটাকে ভালো রাখতে হবে, তাহলে না আমি এনজয় করতে পারবো, তাহলে না আমি ঘুরতে যেতে পারবো। তো আমার অর্ধেক পাহাড়ি জায়গায় উঠতে গেলে আমরা যারা স্মোকার, আমাদের যে কি অবস্থা হয়, মানে দেখো, আমার মনে হয় যে জীবনটা না শাস্তির নয়, ঠিক আছে? মানে আমি বলবো যে স্মোকিং যারা করে, আমার বন্ধু বান্ধবরা যারা আছে, অনেককে চেষ্টা করে ছাড়াতে পেরেছে এখনো অবধি। যারা ছাড়েনি তারা কেউ কেউ কমিয়েছে। মানে আমি বলবো একদিনে একবার এরকম ভাবে ছাড়া যায় না, একটু একটু করে রেগুলেট করে 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 কমাতে হয়। আর ফিটনেস আমার মনে হয় যে এটা এমন একটা সাবজেক্ট যেটা বেসিক হওয়া দরকার আমার মনে হয়। মানে ছোটবেলা থেকে এটাকে নিয়ে চর্চা করানো উচিত এবং এটা বোঝানো উচিত। কারণ এই শরীর আমার, তো মানে প্রত্যেকের শরীর যার যার, এবার এইটার যা ভোগান্তি হবে সেটা একমাত্র তুমিই ভোগ করবে, কারোর সাথে ভাগ করতে পারবে না। আর এটার যা প্রাপ্তি হবে একমাত্র তোমারই হবে, তুমি সেইটাও কারোর সাথে ভাগ করবে না। কিছু বলে বললো।
ভাস্কর দা। এইটা ধরে রাখা যাবে না। আমরা কিছু মজা করেছি কি বল। মজা করি, সেই ভাস্কর দাকে বলে, দাদা তোমাকে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ তোমার ক্লোজটা কালকে নেব আমরা, কালকে তোমার একটা ডেট থাকবে। আমি তোর কথা সব জায়গায় বলেছিলাম যে তোর মতো ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার, এবং হবে তো হবেই দেখিস একদিন তুই একটা অনেক বড় জায়গায় যাবি। হ্যাঁ চলি রে, বলছে দাদা এক্ষুনি একটা ডিসিশন হলো, কালকে তোমাকে লাগছে না, বলছে তো মরণ হয় না কেন, হবে না, তুই পারবি না, বলছে, তুই যাদের যাদের সাথে মিশছিস হবে না, তোর দ্বারা কিছু হবে না। যা। অপূর্ব মানুষ সব আমরা পেয়েছি। অনুসুয়াদি হ্যাঁ সাচ আ ওয়ান্ডারফুল লেডি। যখন টেলিভিশনে সব প্রজেক্ট 6 মাস 7 মাসে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে তোর লাস্ট প্রজেক্ট কাইন্ড অফ ক্রিয়েটেড আ হিস্ট্রি বলা যায়, মানে আজকের যুগে। হ্যাঁ সত্যি, মানে একদম তাই। কত বছর টানলি এটা তোরা? 4 বছর। কি ছিল অনুরাগের ছোঁয়ায়? অনুরাগের ছোঁয়া ছিল, দর্শকের ভালোবাসা ছিল কোথাও গিয়ে। এই দর্শকের ভালোবাসা না ওটা ছাড়া তো হবে না। আচ্ছা সে তো মানছি, মানে টিমটা কেমন ছিল মানে? কোথাও গিয়ে হ্যাঁ, বাট মানে আমার মনে হয় অনুরাগের ছোঁয়া, মানে আমি যদি প্রথম থেকে বলি, কোথাও গিয়ে হয় না যে মেকআপ রুমের যে সুন্দর বন্ডিংটা ওটা স্ক্রিনে রিফ্লেক্ট করে, তো আমার মনে হয় সেটা তো একটা কারণ ছিলই। আর যেটা হয় কোঅর্ডিনেট করে, মানে পুরো জিনিসটাই আর কি একটা খাপে খাপ হওয়া, মানে ওই ব্যাপারটা হয়ে গিয়েছিল, এবং মানুষ সেটাকে খুব ভালোবেসেছিল আর কি, প্রত্যেকটা ক্যারেক্টারকে শুরু থেকে ভালোবেসেছিল, তাদের দেখতে চাইতো। হ্যাঁ এবার এটাও ঠিক যে পরে আমার 7-8 বার বিয়ে হয়েছে, মানে আমি সেদিকে যাচ্ছি না, মানে সেটাও ঠিক, বাট মানুষ সেটা তো হয়, একটা প্রজেক্ট অনেকদিন চলতে থাকলে সেটা তো একটা মানে গল্পেরও তো একটা যোগান দেওয়ার চাপ হয়। হ্যাঁ মানে সেটা হয়, তবুও মানে অনুরাগের ছোঁয়া, তুমি যদি জিজ্ঞেস করো যে অনুরাগের ছোঁয়া আমাকে কি কি দিয়েছে, মানে আমি কি কি দিয়েছি আমি বলতে পারবো না, আমি জানি না, মানে আমি শুধু নিজের কাজটুকু করে গেছি মন দিয়ে, এর থেকে বেশি আমি কিছু দিতে পারিনি অনুরাগের ছোঁয়াকে। কিন্তু অনুরাগের ছোঁয়া আমাকে কি কি দিয়েছে, অনুরাগের ছোঁয়া এই তুমি বললে এই সময় দাঁড়িয়ে 4 বছরের একটা প্রজেক্ট, এবং যেটা ইন্ডিয়াতে টপ 10-এ ছিল, যেটা 1 বছরের বেশি বেঙ্গল টপার ছিল, যেটা সাউথ আফ্রিকাতে স্টার লাইফ আফ্রিকাতে ডাবিং করে ইংলিশে চলতো। আমি ভাবছিলাম সাউথ আফ্রিকাতে সিংহরা দেখতো। ঠিক আছে, তারপর এরকম বললো না, সাউথ চীন। আর আমাদের এটা হিন্দিতেও ডাবিং করে টেলিকাস্ট হতো, এবং সেটারও অনেক ভালো রিভিউ ছিল। আমি যখন বিহারে গিয়েছিলাম একবার, তো তখন ওখানে অনেকে দেখেছে, সেটা বলেছে। ঝাড়খণ্ডে আমি যখন গিয়েছিলাম, ঝাড়খণ্ডে বেশ কিছুদিন ছিলাম, গিয়ে ঘুরতেই গেছিলাম। ঝাড়খণ্ডে বহু মানুষ, তখন রামনবমী চলছিল সেই সময়টা, আমি ওই মন্দিরে গিয়ে একদিন বসছিলাম, তো মন্দিরে সবাই এসে আর কি পুজো আর্চা করছিল, আরতি করছিল, তো তখন আমাকে কয়েকজন দেখে বলেছে যে आप वो বেঙ্গলি সিরিয়াল মে হো না, ও দেখতে ছুকার মেরে মন কো। তখন আমি ওনাদের বললাম যে হ্যাঁ এটা বাংলার নাম অনুরাগের ছোঁয়া, তো ওনারা দেখতেন আর কি, সেটা শেষ হয়ে গেছে এখন তাই। এই যে তোর ফ্যানরা তোকে এত ভালোবাসে, এবং তারা এত ভালোবাসেন বলেই তো আমরা আজকে আমাদের সেই জায়গাটায় আছি। তুই তাদের সাথে কানেকশনটা রেখে যাস কি করে? সবার সাথে সম্ভব না হলেও, মানে যে মেইন তোর যেখানে তুই তোর ফ্যান পেজ বা তোর টিমের সাথে কানেক্ট করিস কি করে? না, আমি দেখো আমি একটা জিনিস ভাবি যে দে আর মাই ফ্যামিলি, তো তারা যদি, মানে আমি যদি আজকে 1%ও কিছু থাকি তাহলে তাদের জন্য। আজকে প্রথম যদি কিছু আসে কথা, তাহলে আমি প্রথমে একটা জিনিস বলতে চাই যে তাদের তো কোনো স্বার্থ নেই, তারা স্বার্থহীন ভালোবাসা দেয় আমার, তাদের একটা নিঃস্বার্থের মতো ভালোবাসা। তো আমার মনে হয় যে যেটা করব তাদের জন্য করব, এবং যতটা সময় তাদের দেওয়া যায়, কারোর সাথে দেখা হলে কেউ যদি গিফট দেয়, বা মানে কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে, সেটা শোনা, তাকে থ্যাংক ইউ বলা, বা তার থেকে সেই গিফটটা গ্রহণ করা। হ্যাঁ অবশ্যই হয়তো সবাইকে সবসময় রিপ্লাই দেওয়া, বা সবাইকে সবসময় ওরমভাবে সবার সাথে হয়তো কথা বলে, মানে কথা বলা হয়ে ওঠে না, সেটা হয়তো কখনো সম্ভব হয় না, তার জন্য দুঃখ আছে ডেফিনেটলি। কিন্তু যতটুকু সম্ভব মানে তাদের জন্য ভাবা, ডেফিনেটলি এটা তো আমার মনে হয় যে আমার করা উচিত। আর কোথাও গিয়ে আমি এটা অনেক জায়গায় বলি যে দর্শক আমাদের ঈশ্বর।
ভগবান বিভিন্ন রূপে বলা হয় যে ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন জায়গায় ধরা দেন, দেখা দেন। তো আমার মনে হয় যে ভগবান আশীর্বাদ দর্শকের রূপ দিয়ে বর্ষণ করেন আমার উপর। তো আমার মনে হয় আমার ভগবান আমার দর্শক, ভগবানের সেবা করো বলেছেন কৃষ্ণ গীতাতে। আমার মনে হয় দর্শকের সেবা করো, আর আমার সেবা করার প্রসেস হচ্ছে আমার এই এন্টারটেনের দুনিয়া এবং আমার কাজ তাদেরকে সেবা করার প্রসেস। তো আমি এটা সেবা কাজ হিসেবে যদি ধরি তাহলে তারা আমার ভগবান। গরু ফ্যান বিয়ে করতে চেয়েছে? হ্যাঁ, অনেকে। কালকে লাইভে গেছিলাম, কালকে একজন বলেছিল যে তুমি বিয়ে আমায় কবে করছো। আচ্ছা, কি উত্তর দিলি, কবে করছিস? আমি আর কি বলবো মানে। আচ্ছা, সব থেকে উইয়ার্ড বা ফ্যান মোমেন্ট, অকওয়ার্ড ফ্যান মোমেন্ট কিছু আছে? না, আমার সত্যি কথা বলতে এই কথাটা আমাকে বেশ কিছুজন এর আগে জিজ্ঞেস করেছিল পার্সোনালি, যে এরকম অকওয়ার্ড সিচুয়েশন কিছু আছে। আহ, সেরকম নেই। রাস্তায় প্রপোজ করা আছে, বাট আমি ওটাকে অকওয়ার্ড খুব একটা বলছি না। আহ, একবার হয়েছিল বহু আগে, মানে মানে রিসেন্ট নয়, বেশ কয়েক বছর আগে একবার একজন হাত ফাত কেটেছিল। হুম। তো সেটা নিয়ে আমি তাকে বকাবকিও করেছিলাম, এটা তো ঠিক নয়। হুম। মানে আজকে যেটা, তুমি যে হাত কাটলে কারোর জন্য, এই দাগটা তো রয়ে যাবে, এটা কি করে হবে? তো এটা ঠিক নয়। আমি তাকে বকাঝকা করে দিলাম। এই যে তুই প্রত্যেকটা কথায় বলছিস যে আমাকে মহিলারা ভালোবাসছে, ঠিক আছে, আমার ফ্যানরা ভালোবাসছে, ঠিক আছে, আমি কাজ করব, আমি আরো ভালো কাজ করব, এইগুলো তো বলা সহজ, কিন্তু বয়সেরও তো একটা ধর্ম আছে। তোর কখনো মনে হয়নি যে একবার উইস্কিটা একটু টেস্ট করি, একবার আজকে সারা রাত বাইরে থাকি? দেখো, সারা রাত শুটিং করতে গিয়ে বাইরে থেকেছি, সেই থাকা নয়, উফ। অভিনয় করতে গিয়ে মদ খেয়েছি, মানে ফেক মদ। হ্যাঁ, মানে যখন হ্যাঁ। হ্যাঁ মদ খাওয়া সিন ছিল আমাদের অনুরাগের চা বহু আছে, সেটা খেয়েছি। না, আমার উইস্কি বা আমার মদ খেতে কখনো ইচ্ছা করেনি, এই কারণ মদের থেকে আমার মনে হয় যে এই কফিটা টেস্টি, তুমি যেটা বানিয়ে দিয়েছো। হ্যাঁ। তো এটা আমার মনে হয় মদের থেকে বেটার খেতে। এটার আফটার এফেক্টটা ভালো হবে, এটা আমাকে স্টিমুলেট করবে, বাট মদের আফটার এফেক্টটা ভালো হবে না। কালকে গিল্ট হবে যে কেন খেলাম, তো গিল্টটা আমি করতে চাইনি। আচ্ছা, প্রেমের কি খবরাখবর? প্রেমের আমাকে দেখো, আমাকে ম্যাক্সিমাম লোকজন কারোর না কারোর সাথে জড়াতেই থাকে। কখনো বলে যে আমি আমার হিরোইনের সাথে প্রেম করছি, কখনো বলে আমি আমার কোনো করেছিস সাথে কখনো? প্রেম করছি। না, আমার এখনো অব্দি প্রেম হয়নি। আচ্ছা। আর সেটা তুমিও জানো, তুমি আমাকে দেশের মাটি থেকে মানে দেশের মাটিতে অনেক কাছ থেকে দেখেছো। তো আমি শুটিং, জিম, বাড়ি এইসবই করি, ব্যাস। যেটা যখন হওয়ার তখন হবে, আপাতত কিছু ভাবিনি এরকম ভাবে। আমি দেখতাম তোর একটা টিম থাকতো যারা তো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করতো, এবং তারা এমন একটা টিম যারা পার্ট অফ তোর ফ্যামিলি হয়ে গেছিল, একসঙ্গে খেলতে যেত, একসঙ্গে মেকআপ রুমে বসে আড্ডা মারতো। ওদের সাথে এখনো সেই সম্পর্কটা আছে? সেই সম্পর্কটা আছে, বাট মানে আমি 2022 থেকে আমার 2021-এ ওই একটা বছর পুরো 21টা ওরা হ্যান্ডেল করতো, বাট তারপর থেকে আমি নিজে হ্যান্ডেল করি। মানে তারপর আমার আর, এখন তো উল্টো চাপ আরো বেড়ে গেছে তো। হ্যাঁ, বাট আমি কারোর সাথে কথা চলছে, তো তাদেরকে হয়তো দিয়ে দেবো। ওকে, ওকে। এবার তো সেই প্রসঙ্গে আসতেই হয়, ছবিটা হ্যাঁ, কি হলো, কিভাবে কি ঘটলো? ছবিটা আমি বলছি, আমি শুরু থেকে যদি বলি, আমি, আমার মনে আছে 2024-এর একদম এন্ডে, 24-এর একদম এন্ডে আমি শুয়ে মেকআপ রুমে শুয়ে বই পড়ছিলাম। হ্যাঁ, দেশের মাটিতেও করতাম যেটা। তো আমার আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, আমি কলটা রিসিভ করেছি। আমাকে বললেন ওপাশ থেকে যে আমি সৃজিত মুখার্জি বলছি, আহ, আমাদের লহ গৌরাঙ্গের নামরে বলে একটা ছবি আছে, সেখানে তোকে চৈতন্য রূপে ভাবছি। তোর এখন যে চেহারাটা আছে সেটা চৈতন্যতে যায় না, কারণ তোর চেহারাটাতে অনেক মাসেলস আছে এবং ওয়েট অনেক বেশি আছে। এটাকে লুজ করতে হবে, ছড়াতে হবে, একদম রোগা হতে হবে। তার জন্য কতদিন সময় লাগবে? আমি 4-5 সেকেন্ড পজ নিয়ে প্রথমে বললাম যে আমার 3 মাস লাগবে মিনিমাম। তো বললো হ্যাঁ 3 মাস আছে, আমরা জুন থেকে শুটিং স্টার্ট করবো, তুই
আমাকে রোগা হয়ে দেখা কর। তো তারপর যেখানে উনি আমার সাথে দেখা হতো কোনো পার্টিতে বা এসডিএফ এর কোনো পার্টিতে বা যেখানেই হোক, তো উনি আমার হাতের এই জায়গাটার ভাবে দেখছে, হ্যাঁ ধরছে ধরছে কতটা হচ্ছে, হ্যাঁ তো বলছে, আরো রোগা হতে হবে। আমি বললাম, হ্যাঁ আমি চেষ্টা করছি। তো প্রথম থেকে আমার একটা চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জই বলবো, মানে কি বলবো জানি না। এই সৃজিত মুখার্জিকে তোর ছবি কিন্তু পৌঁছে দিয়েছিলাম আমি। আমি ওই প্রসঙ্গেও আসছি, ও আমি ওই প্রসঙ্গেও আসছি, ওটার প্রসঙ্গে আসছি। আমার প্রথম থেকে যেটা চ্যালেঞ্জ ছিল যে দেখো প্রথম ছবি, সেটাও আবার সৃজিত মুখার্জি, এবং এরকম একটা চরিত্র আমি কি করবো আমি জানি না, কারণ আমার তো ছবির কোনো নলেজই নেই, মানে আমি তো জানি না কি হয়, কিভাবে শুটিং করতে হয়, কারণ আমি করিনি কখনো। তো সেটার একটা চাপ ছিল, এবং এই টাইমে রোগা হতে হবে, তারপর চৈতন্যদেবকে নিয়ে স্টাডি করা, তাকে দেখা, তাকে বোঝা, এবং তার চোখ দিয়ে দেখা, যতটা যা আমার পক্ষে, যতটা যা সাধ্য, আমার সাধ্য মতো যতটা করা সম্ভব আমি করার চেষ্টা করেছি। তো তারপরে তো ছবির শুটিং হয়, এবং ছবিটা এখন সগৌরবে চলছে, মানুষ ভালোবাসা দিচ্ছে। কালকে আমরা নন্দনে গিয়েছিলাম, সেখানে হাউসফুল ছিল। এবার তোমার ব্যাপারটাও আমি বলছি, সেটা হচ্ছে 2021-এ, চেপে রাখবি না, কাশি চেপে রেখো না, ঠিক আছিস? হ্যাঁ যেটা ব্যাপার সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 2021-এ আমাদের যখন দেশের মাটি চলছিল, তখন লৌহ গৌরাঙ্গের নামের ব্যাপারে পেপারে আমি পড়েছিলাম যে চৈতন্য কাস্টিং ফাইনাল না। তখন তুমি আমার কাছে এসে বলেছিলে যে তোকে যদি চৈতন্য করা হয় খুব ভালো লাগবে, দাঁড়া আমি তোর কথা বলবো। তারপর তুমি বলেও ছিলে না, তারপর ওরম ভাবে বলিনি আমি। তোরা দিতিপ্রিয়া যে মিউজিক ভিডিওটা হয়েছিল সেটা তুমি পাঠিয়েছি, সেটা সৃজিত দাকে পাঠিয়েছিলাম। বাট মানে মানে সেটাও একটা অনেক বড় কারণ। হ্যাঁ মানে এটা ঘটনা, তুমি আমাকে বলেছিলে সবার আগে, তুমি আমাকে বলেছিলে যে এই চরিত্রটা এখনো ফাইনাল নয় দিব্য, 2021-এ আমার মনে আছে, এই চরিত্রটা এখনো ফাইনাল নয়, ধর যদি তুই করিস খুব ভালো হবে। এবার চৈতন্য করতে গিয়ে তুই তখন তোমার একাডেমি অফ ফাইন আর্টস এ শুটিং চলছিল, হ্যাঁ এটাও আমার মনে আছে। হ্যাঁ, চৈতন্য দেবের কিভাবে ধরার চেষ্টা করলি ওরকম একটা মানুষকে? দেখো ওনাকে তো ধরা তো সম্ভব নয়, মানে সমুদ্রেও গোলাবে না। হবেই না। ইভেন ওনাকে আমি বলছি, মানে আমি যখন ওনাকে মানে একটু জানার চেষ্টা করি, আমি কোথায়, মানে ওনার জীবনের এক একটা ঘটনা নিয়ে এক একটা বড় বড় সিনেমা তৈরি হয়ে যায়। মানে ওনাকে তো সেই যে ব্যাপার, ওইটা তো আমি জানি না, আমার বোঝার করার সাধ্য ক্ষমতা কোনোটাই নেই। তবুও কোথাও গিয়ে আমি ওনার কাছেই সমর্পণ করেছি নিজেকে, বলেছি যে তুমি দেখো আমি যেন এটা করতে পারি, আমাকে উত্তরে দিও, কিন্তু আমি আমার 100% দেবো, এইটুকু কথা দিচ্ছি, বাকিটা তুমি দেখে নিও। কোথাও গিয়ে তার ব্যাপারে জানা, যেটুকু বেসিক জানতাম তার থেকে, মানে সেটাকে আরো কাস্টমাইজ করা, এবং আরো কিছু বই পড়া, রেফারেন্স নেওয়া, এবং স্ক্রিপ্টটাকে মনোযোগ দিয়ে পড়া। আমার স্ক্রিপ্টটা আমাকে খুব হেল্প করেছে। আমি সৃজিত দাকে অনেকবার ফোন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে গলার ভয়েস কিরকম রাখবো, বা আমি কি ফলো করব, বা কি কি বই পড়বো। আমাকে উনি বলেছিলেন যে তুই দুটো জিনিস কর, সেটা হচ্ছে বেসিক স্টাডিটা ভালোভাবে কর, আর দুই হচ্ছে তুই রোগা হ, কারণ তোর কাছে টাইম কম আছে, তুই রোগা হ, তুই তাড়াতাড়ি রোগা হ, আর হচ্ছে বেসিক স্টাডি কর, ওভার স্টাডি নয়। ওভার স্টাডি করবে না, ওভার স্টাডি করলে কিন্তু প্রবলেম হয়, তুই বেসিক স্টাডি কর। আর আমি যখনই সৃজিত দাকে, তোকে বলছেন না এদিকে, আমি যখনই জিজ্ঞাসা করছি দিব্য কেমন এগোচ্ছে, বলছে 9 কেজি, 9 কেজি কমিয়ে ফেলেছে বুঝলি, খুবই ডেডিকেটেড। কারণ আমি ওনাকে, মানে উনি যখন আমাকে মানে মেসেজ করতেন কি অবস্থা, আমি তখন ওনাকে লিখতাম যে স্যার এই তো 5 কেজি কমেছে। তারপর পরের মাসে বললাম টোটাল 9 কেজি কমলো। তারপর শুটিং এর প্রসেসটা, জীবনের প্রথম ছবি করতে গিয়ে, কারণ ওইটা টেলিভিশনের থেকে তামঝাম, লোকজন, চিৎকার চেঁচামেচি সবই আলাদা। হ্যাঁ সে তো বটেই। দেখো প্রথম যেটা আমি বলবো যে আমাদের সিরিয়ালে যে চাপটা থাকে, সেটা হচ্ছে যে 20 মিনিট আগেও আমরা স্ক্রিপ্ট পাই, সেটা 20 পাতার হতেই পারে, 20 মিনিট আগে 20 পাতা আসতে পারে, সেটা তোমাকে হয়তো 5 পাতা টানা যেতে হতে পারে। মানে সেটা আবার তুমি পড়ারও বেশি টাইম পাবে না, বলে দাদা চলো ফ্লোরে গিয়ে একটুখানি আমরা বলা বলি করে নেবো, দুটো মনিটর দেখে টেক হবে। মানে দুটো মনিটর তো যেদিন ভালো দিন, তারা নেই তার মানে। তারা থাকলে হয়তো একটা মনিটর দেখে, বা মনিটেকও হয়, যেটা আমরাও করেছি দেশের মাটিতে। তো যাই হোক, ওই জিনিসটা থাকে, সেটা ওদেরও দোষ থাকে না, কারণ মানে প্রেশারটা ওরকম থাকে। হ্যাঁ দিতে হবে, রোজ দেওয়ার একটা চাপ থাকে। হ্যাঁ, এবং সেটা তারপরে এডিটে যাবে, সবকিছু হবে। আর ছবির ক্ষেত্রে যেটা হয়,
স্ক্রিপ্টটার একটা মানে ওইটা অনেক আগে চলে আসে আমার কাছে, যেমন স্ক্রিপ্টটা প্রায় 1-1.5 মাস আগে চলে এসেছিল। তো আমি স্ক্রিপ্টটা না মানে আমার অনেকগুলো ভাষা, যেই ভাষাগুলো হয়তো আমি প্রতিনিয়ত ব্যবহার করি না, মানে তুমি কথা বলছি সেই 1500 শতাব্দীর ভাষা, তো একটু হলেও বাংলাটা আলাদা আমি বুঝতে পারছি, কিন্তু ওই শব্দগুলো তো আমি ইউজ করি না। তো সেই চয়নগুলো যাতে ঠিকঠাক হয় তার জন্য আমার মাথায় ফার্স্টে এসছে যে স্ক্রিপ্টটা ভালো করে পড়তে হবে, স্ক্রিপ্টটা আগে কণ্ঠস্থ করতে হবে, যেমন অনুপেশা কণ্ঠস্থ আছে ওরকম করতে হবে। আমি স্ক্রিপ্টটা নিয়ে ঘুমোতাম, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে চোখ খুলে আমি আগে স্ক্রিপ্টটা পড়তাম পুরোটা, আমার পার্টটা আগে আমি পুরোটা পড়তাম, আবার ঘুমোতে যাওয়ার আগে চোখটা বুলিয়ে ঘুমোতাম। মাঝখানে শুটিং করতে করতে কখনো যদি টাইম পেতাম আমি পড়তাম, নালে কোনো না কোনো সময় আরেকবার আমি টাইম করে স্ক্রিপ্টটা পড়তাম। বাট আমি এটা রোজ করে গেছি, আমি বোনকে বলেছি তুই আমার সাথে এই রাজার পার্টটা তুই কর, আমি শ্রী চৈতন্য দেবের পার্টটা করছি, তো ও রাজার পার্টটা ও করতো, আমি এরকম ভাবে বোনকে দিতাম, বোন আমার পড়া ধরতো আর কি। তো এরকম ভাবে আমি স্ক্রিপ্টটা রেডি করেছি। আর ওনার ব্যাপারে আমি যিশুদার মহাপ্রভুও দেখেছি, সেটা আরো আগে থেকে দেখেছি, বাট আমার যখন এই কাজটা আসে তারপরেও আমি হটস্টার থেকে বহু এপিসোড দেখেছি। এবং তাছাড়া এর আগে বাংলায় দুখানা সিনেমা হয়েছে, একটা 57 সালে আর একটা 60 সালে, নীলাচলে মহাপ্রভু, সেগুলো দেখা, তারপর আরো কিছু স্টাডি করা এবং ওনাকে পড়া। আরেত্রিকা ছাড়া কারা কারা ছিল? দেখো আমাদের ছবিটা তোর সাথে আমাদের যে টাইম লাইনটা ছিল 3টে টাইম লাইন একসাথে, আমাদের যে টাইম লাইনটা ছিল সেখানে আরাত্রিকা ছিল, যিশুদা ছিল, অলোকানন্দা ছিল, দেবদূতদা ছিল, রূপাঞ্জনাদি ছিল, আহ আরো ছিল, অনেকেই ছিল। এবার এই গানটা যেদিন শুনলি কানে এলো এবং কি হলো, প্রথম ছবিতে এরকম একটা গান পেয়েছি, আমার বাড়িতে এখনো মানে গানটা লুপেই বাজছে, আমার বাড়িতে বাজছে রে ভাই। এবং গানটা ক্ষণে গোড়া চাঁদ ক্ষণে কালা, গোড়া চাঁদ ক্ষণে কালা, ওই গানটা প্রচুর শেয়ার হয়েছে এবং মানে এত সুন্দর গানটা, মানে রিতম কি লিখেছে, আইনি কি সুর করেছে, আর মানে আমি ওই গানটার কি মানে আমি কিছু বলতে পারবো না, ভাষায় প্রকাশ করার মতো নয়। মানে একটা মানুষের গলায় সরস্বতী বিরাজ করলে যেটা হয় হয়তো সেটাই হয়েছে। অরিজিৎ সিং বাবু তো সত্যি মানে তোর কেমন ফিলিং এই যে হোর্ডিং ফোর্ডিং এই ফিলিং খুবই তোর ভালো। চারদিকে লোকে বলছে ছেলেটি অত্যন্ত ভালো, তোর প্রযোজক অ্যানাউন্স করেছে যে নেক্সট বড় স্টার তোর ছবি দিয়ে, এবং আরো অনেকে খুব ফেভারেবল কমেন্ট করছে যারা খুব ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রির। কেমন লাগছে এই গোটা ব্যাপারটা? দেখো বিষয়টা তো খুবই মানে আনন্দের, আমার কাছে তো ডেফিনেটলি আনন্দের। তারা সেটা মনে করে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তার জন্য সত্যি আমি মানে কি বলবো খুবই হ্যাপি। তো আমার এটাই চেষ্টা থাকবে আমি যেন সেই কথার মান এবং ওই ফোকাস, আবার চলে আসলো ওই কথাটা ফোকাস, যে যাই হয়ে যাক আমাকে ফোকাস থেকে সরলে হবে না, আমাকে ফোকাস করতে হবে। ঈশ্বরের সঙ্গে তোর ওভার দ্য পিরিয়ড অফ টাইম কি সম্পর্ক বদলেছে? না সম্পর্ক বদলায়নি, তবে অনেক কিছু আমরা যেরকম ভাবে ভাবি সেই চোখগুলো খুলতে আমাদের মনে হয় সাহায্য করে, কিছু আমাদের বন্ধ চোখ থাকে জীবনে সেইগুলো খুলতে মনে হয় সাহায্য করে। দেখো ধর্ম ব্যক্তিগত একটা ব্যাপার হয়, কিন্তু এই এই যে একটা জার্নি বা এই স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, তো এইটা আমার মনে হয় যে না ভেতরকে খুব পবিত্র করে, মানে ভেতরে একটা খুব জ্বলন পয়দা করে। মানে তুমি ধরো একটা জিনিস বা একটা রিচুয়াল, বা ধরো তুমি একটা জিনিস প্রত্যেকদিন করছো, সেটা যদি একদিন মিস যায় দেখবে খুঁতখুত করবে, একটা অস্বস্তি লাগবে, মনে হবে এটা করিনি। তো ওটা ওরকম ভাবে মানে ওটা ওরকম ভাবে মানে ইন্টার রিলেটেড, মানে ওরকম হয়। এবং আমরা আমার মনে হয় যে আমি আগে অনেক কিছু কম বুঝতাম, বা অনেক কিছু আগে ভেতর থেকে বুঝতাম না, ফিল করতে পারতাম না, হয়তো সেগুলো মানে ভগবান হয়তো বাড়িয়ে দিয়েছে, বা সেগুলো হয়তো বাড়াতে সাহায্য করেছে। তোকে একবার আমি বেশ, আমার তখন দুপাত্তর হয়েছিল রাত্রিবেলা, সে অবস্থাতেই একই গাড়িতে ফিরতে ফিরতে বলেছিলাম নায়িকাদের সম্বন্ধে, যে নায়িকারা কিছু নায়িকা হয় যারা ব্যক্তিগত নদীর মতো হয়, এরকম একটা কিছু কায়দা করে বলেছিলাম 2021 শীতকালে। 2021 শীতকালে। সেদিন আমাদের দেশে মাটির শেষ দিন ছিল, তারপর আমরা পার্টি করেছিলাম, তথার বাড়িতে করেছিলাম নাকি?
তথাদার বাড়িতে পরে আফটার পার্টি হয়েছে। আফটার পার্টি হয়েছিল। সেদিনকে আমরা তুমি, আমি, রুকমাদি আমরা খেতে গিয়েছিলাম। আমরা মাটন খেতে গিয়েছিলাম সেদিনকে রাত্রেবেলা। আচ্ছা। বাট আমরা যেদিনকে ফিরছিলাম তারপরে, ওটা তথাদার বাড়ি থেকে ফেরার সময়। এই যে ক্লোজ আপে চোখে চোখ রেখে তাকানো, ভেজা চুলে ঝটকা দিচ্ছে, গায়ে হিরোর নাকে ফোঁটা পড়ছে, পড়ে যাচ্ছে, ধরছিস, তো আই হ্যাভ বিন দেয়ার ডান দ্যাট। অন্য কোনো পডকাস্টারকে যা টুপি পড়াবি পড়াস, আগে থেকেই হ্যাঁ, আমাকে পড়াতে যাই। তোমার কেন মনে হলো যে আমি তোমার টুপি পরাবো? আমি কে? তো আমার হেয়ার স্টাইল তোর পছন্দ নয়, হয়তো রংটা পছন্দ নয়, টুপি পড়াতে চাই। যাক, এই দিনের পর দিন, এবং একটা খুব হিউম্যান কথা হচ্ছে, বাকি সবাই আসছে, 4 ঘন্টা শ্যুট করছে, 8 ঘন্টা শ্যুট করছে, বেরিয়ে যাচ্ছে, হিরো হিরোইনকে টেকেন ফর গ্রান্টেড, তারা পড়ে থাকবে। তার ফলে শীত হোক, বর্ষা হোক, গরম হোক, তাদের বেশ কিছুটা সময় নিজস্ব থাকে, স্পেশালি সিরিয়ালে। সেই সময় কোনো দুর্বল মুহূর্ত তৈরি হয়নি? দেখো, দুর্বল মুহূর্ত তৈরি হয়নি বললে মিথ্যা কথা বলা হবে। দুর্বল মুহূর্ত তৈরি হলো, সেটাকে আমি কাটিয়ে দিয়েছি। কি করে কাটাস বলতো, আমাকে আগে শেখাবি তো। না দেখো, একটা প্রথমত হচ্ছে যে প্রত্যেক দিন দুজন মানুষ একসাথে ক্যামেরার সামনে কাজ করছে, এবং প্রত্যেক কটা ইমোশনস শেয়ার করছে। সেটা হতে পারে রিয়েল নয়, সেটা তাদের মানে কনসাসে থাকে যে আমরা যেটা করছি সেটা হয়তো রিয়েল নয়, সেটা রিল। কিন্তু বলা হয় যে ব্রেন কোনটা রিল আর কোনটা রিয়েল সেটা সাবকনসিয়াস মাইন্ড বোঝে না, কোনটা রিল আর কোনটা রিয়েল। তো সেখান থেকে একটা বন্ধুত্ব বা কোথাও গিয়ে একটা নির্ভরশীলতা একটা তৈরি হয়, এবং সেখান থেকে যে আমি যদি এনজি করতেও যাই, ও বার করে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে তো ওখান থেকে একটা না রেসপেক্টের জন্ম হয়, এবং সেখান দিয়ে ভরসা হয়, সেখান দিয়ে দুটো মানুষের মধ্যে প্রেম হয়। তো এরকম বহু এক্সাম্পল আছে ডেফিনেটলি, মানে এটা তো সত্যি হয়তো। আচ্ছা, তুই যে চৈতন্যদেব করেছিস, এটা তো ঐতিহাসিকভাবে সত্যি যে বাঙালির মধ্যে এই যে কাস্টের ব্যারিয়ারটা অতটা নেই। আজকে যে কোনো কেউ একসাথে স্কুলে পড়তে পারে, বা এটার পিছনে চৈতন্যর একটা বিশাল ভূমিকা। 100 ভাগ। এমনকি তার ভক্তের মধ্যে একজন ছিলেন জবন হরিদাস, যিনি কিনা মুসলিম ছিলেন এক সময়। এই যে উদার চৈতন্যদেব, সেটা সেটা তোকে কতটা প্রভাবিত করেছে? ডেফিনেটলি, মানে এটাই হওয়া উচিত। এবং উনি তো মানুষে মানুষে বিভেদটাই তো, মানে ওটাই তো করতে চেয়েছিলেন আর কি, মানে ভাঙতে চেয়েছিলেন। যে এই যে আমাদের যে মানে এই যে সুযোগ নেওয়া, বলা হয় যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, চতুর্বর্ণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা করা হয় এইটা প্রথমে না, এই ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা ছিল না। প্রথমত যে ব্রাহ্মণ হচ্ছে তারা যাদের হচ্ছে ব্রহ্ম জ্ঞান আছে। মানে দেখো, আমি পৈতেতে যাচ্ছি না, কারণ আমি অত কিছু জানি না, বাট যেটা বেসিক সেটা হচ্ছে যার ব্রহ্ম জ্ঞান আছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ, যিনি হচ্ছেন আমাদের এই সমাজে যারা শিক্ষাগুরু, যারা আর কি মানব নির্মাণ করার যারা কারিগর। তারপর হচ্ছে ক্ষত্রিয় যারা, তারা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যায় আর কি, এবং ক্ষেত্র নির্মাতা যাদেরকে বলা হয় সংস্কৃতে। এবং বৈশ্য এবং শূদ্র, তো এদের মধ্যে দুজনের কাজ হচ্ছে বিজনেস ক্রিয়েট করা মার্কেটের মধ্যে, আর আরেকজনের কাজ হচ্ছে যে সার্ভিস প্রোভাইড করা। তো এটা একটা সিস্টেম, এটা কোনো কাস্ট বা এরকমই ছোঁয়াছুঁই বা জাতিভেদ এরকম ব্যাপার কিছু নয়। তো তারপরে এটা আমরা নিশ্চয়ই জানি যে তারপরে একটা জিনিস তৈরি হয়েছিল যে অমুক কাস্টের লোক মন্দিরে ঢুকবে না, বা আমাদের বাসে বসে খাবে না, কারণ আমরা উঁচু জাতের বা ওরা নিচু জাতের। তো এই যে বিভেদ, এই যে হানাহানি মারামারি, তো সেটা তো ডেফিনেটলি। এবং হিন্দু মুসলিম চৈতন্যদেবের ভক্ত সবাই। ওই মানুষটার কোনো মানে মানুষ নয়, ঈশ্বরই বলবো আমি। তো ওনার কোনো হেটার ছিলেন না এবং এখনো নেই। ওনাদের মানে উনি এটাই আমাদের শিখিয়ে গেছেন, এবং শ্রীকৃষ্ণ গীতাতে তাই বলছেন যে মানে কখনো বলেনি যে তুমি এই ধর্ম গ্রহণ করো বা এটা হয়ে যাও, তুমি অমুক হয়ে যাও। বলছেন তুমি নিজের কাজ করে যাও, বাকিটা আমার উপর ছেড়ে দাও। আর তুমি যা দেখছো সেটাও আমি
তুমি যেটা নও সেটাও আমি, তুমি যেটা দেখছো না সেটাও আমি, মানে আমি তুমি, তুমি আমি। এই যে আমি কিছু নই কিন্তু সবকিছু আমি, এটার মধ্যে অনেক গভীরতা আছে। মানে আমার কথা হচ্ছে যে, মানে উনি যেটা বলতে চেয়েছেন, আমরা কেউ আলাদা নয়, আমরা হয়তো সবাইকে ওই একই ঈশ্বরের পুজো করি, আমরা লাস্ট অব্দি গিয়ে সেই একই উপরওয়ালাকে ডাকি। কারণ আরেকটা ছোট এক্সাম্পল, আমাকে কেউ একটা ছোট স্টোরি একবার শুনিয়েছিলেন। একজন হিন্দু, একজন মুসলিম, তারা বন্ধু, মর্নিং ওয়াকে দেখা হয় তাদের, এই এখানে মর্নিং ওয়াক হয় না, রবীন্দ্র সরোবরে বহুদিন পর তাদের দেখা হয়েছে। ওই যে, আরে তারপর কি ব্যাপার, অনেকদিন দেখি না আপনাকে, কেমন আছেন? এটা হিন্দু মুসলিমকে মানে জিজ্ঞেস করে। যিনি মুসলিম তিনি বললেন, আর ওপরওয়ালার আশীর্বাদে সবই ভালো আছে, দোয়া আছে, সব ভালো। তখন মুসলিম হিন্দুকে জিজ্ঞেস করলো যে, আপনি কেমন আছেন? বলছে, ওপরওয়ালার আশীর্বাদে একদম ফাটিয়ে দারুণ আছি। তো দুজনেই বলছে, ওপরওয়ালার আশীর্বাদে ভালো আছি। তো ওপরওয়ালা তো তার মানে একটাই আছে, গন্ডগোল ওপরওয়ালার মধ্যে নেই, গন্ডগোল একটু নিচের ওয়ালার মধ্যে আছে। তাহলে আমারও এটাই মনে হয় যে, মানে কোথাও কি আমরা হয়তো ওই জিনিসটা, মানে সেটা কারণ হয়তো অনেক হতে পারে, বাট যেটা হয়তো হচ্ছে সেটা হয়তো ঠিক হচ্ছে না, সেটাই বন্ধ করার জন্য উনি হয়তো এখানে এসেছিলেন। তুই একটা কথা বললি তোর প্রথম সিরিয়াল জয়ীর কথা বলতে গিয়ে, যে ফার্স্ট ডেতে দেখছি যাদেরকে জন্মাবার পর থেকে টেলিভিশনে দেখেছি, সিনেমার পর্দায় দেখছি, তারা সামনে। হ্যাঁ, এইটা তো আমাদের লাইফের একটা রিয়েলিটি। ধর আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আলাপ ছিল, বা আমাকে দীপঙ্কর দে নামে চেনে, এটা তো একটা বিরল ঘটনা, মানে এটা আমাদের ভাগ্যেই ঘটে। কিন্তু আবার এটাও ঘটে, কারো কারোর সাথে মিশে স্বপ্নটা একটু চটকে যায় তার ব্যবহারে, তার, আমরা তো সহজ কথায় কারোরই নাম নিই না না। কখনোই, কিন্তু কারোর সাথে কারো ব্যবহারে তুই কষ্ট পেয়েছিস কখনো? সত্যি কথা বলতে একজন এরকম আছে, মানে ব্যবহারে কষ্ট পেয়েছি বলে, শুরুটা হয়তো তার সাথে খুব একটা ভালো ছিল না, কিন্তু পরে আমাদের মধ্যে খুব বন্ধুত্ব। সে আমার থেকে অনেক সিনিয়র, অনেক বড়। তো তার সাথে পরে বন্ধুত্ব হয়, এবং তার সাথে যে আমি তাকে শুরুতে যেরকম ভেবেছিলাম, তো সে সেরকম নয়। আচ্ছা, তাহলে যখন সে ভালো হয়ে গেছে তাহলে তো নাম বলে দে, তাহলে এই না। যে বললে কোন নাম? না, পরে যখন সম্পর্ক ভালো হয়ে গেছে না না, তাহলে তো মানে বল। সম্পর্ক খেটাখেটি বা ওই ব্যাপারটা কখনোই ছিল না। হ্যাঁ। তো একদিন আমাদের জইতেই, মানে এটা আমি কখনো কাউকে কোনোদিন শেয়ার করিনি, আমার হয়তো বাড়িতেই কেউ জানে হয়তো, আমার মানে জইতে একবার হয়েছিল, একটা এপিসোডেই তিনি ছিলেন। তো তিনি অনেক বড় অভিনেতা একজন, এবং আমাদের নাকতলারই উনি থাকতেন আর কি। তো তাকে আমি ছোটবেলায় দেখেছি অনেকবার, গাড়িতে রাস্তাঘাটে দেখেছি, কখনো কথা বলার কি সাহস হয়নি। আমি তাকে প্রথমবার জুই সেটে দেখেছিলাম। তো আমি সেই সময় একদম প্রথম, আমি এনজির পর এনজি দিচ্ছি, রাত জেগে শুটিং করছি। হ্যাঁ, মানে কখন দিন হচ্ছে রাত হচ্ছে, আমি 3 তারিখ বাড়ি থেকে বেরিয়েছি, ঢুকে দেখছি 4 তারিখ হয়ে যাচ্ছে। তারপর আমি সকালবেলা সূর্য দেখতে দেখতে বাড়ি থেকে বেরোচ্ছি, পরের দিন ঢুকছি, তখনও দেখছি সূর্য উদয় হয়ে আছে। তো এইরকম একটা টাইম যাচ্ছে, সেই সময় আমি না, মানে একটা ঘেটে গেছিস shot ওই এনর্মাস প্রচন্ড প্রচন্ড, প্রেশার মানে টেশার সেই প্রথমবার। সময়, হ্যাঁ সেই সময় আমার বউ ভাতের সিন ছিল, আরো চাপ। 2 দিন ধরে শুটিং চলছে টানা, মাঝখানে শুধু 4 ঘন্টার ক্যাম্প ছিল, বাড়িতে এসেছি, স্নান করে আবার শুটিংয়ে চলে গেছি। আমার একটা শর্ট ছিল, উনি আসছেন, সিঁড়ি দিয়ে আমি নামছি, ওনার কিউটার মধ্যে নামতে হবে। তো আমার, মানে ওটা পরে হয়তো প্র্যাকটিস হয়ে যায়, যে একটা কনফিডেন্স চলে আসে যে আমি ওনার কিউটার মধ্যে নেমে যাবো, দাদা আপনার কিউটা কি আছে। তো প্রথম প্রথম না ওটা হতে সমস্যা হয়, মানে ভয় হয় যে একটা শব্দ বেশি যদি বলে দেয় বা আগে যদি ধরে নেয়, ওটা আমি কিউটার মধ্যে না নামতে পারলে আমার খুব প্রবলেম হয়। 2-3টে মনিটর হওয়ার পর টেকে আমি ধারাই, কিউর মধ্যে নামতে পারিনি। এবং ওনাকে সেদিনকে তাড়াতাড়ি ছাড়ার ছিল, রাত্রি 12টার মধ্যে তাকে ছাড়ার ছিল, কারণ তার ভোরবেলা একটা জায়গায় পৌঁছানোর ছিল। এবং তখন 1:30-2টো বাজে যখন শটটা হচ্ছে, তখনও তাকে ছাড়া হয়নি। সে, তার অনেক জায়গা থেকে ফোন আসছে। তো আমি ঠিক টাইমে নামতে পারিনি, শটটা আবার কেটেছে, সেটা ওয়াজ দ্য লাস্ট শট, মানে ওই দিনের ওনার জন্য শটটা কেটেছে। তখন উনি আমাকে বললেন, ভাই তোমার কিউ ফিউ তো সবই চলে গেল, তুমি কি নাপতে পারছো না, তুমি কি শুনতে পাচ্ছ না, তোমার কি মন নেই অভিনয় নাকি? সরি দাদা, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারিনি একবার। হ্যাঁ বলছে, হ্যাঁ চলো চলো চলো। তারপর ওনার সাথে মানে
তারপর আমি নেমে গেলাম, নেমে যাওয়ার পরে ওনার কিউতে আমি কিউ দিলাম, ধরলাম, পুরো সিনটা হয়ে গেল। আর লাকিলি আমি ইঞ্জি দিইনি, এবং তিনি আমার পিঠে ট্যাপ করে বেরিয়ে গেলেন। তারপর তার সাথে বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। যখন দেখা হয় আমরা একে অপরকে জড়িয়ে ধরি, এবং সে আমার মানে অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং আমাকে সবসময় আশীর্বাদ করে। আচ্ছা, যাক গে, সে তাহলে আমাদের এই সিনেমাতেও আছে। আচ্ছা, আমি জানি, বুঝতে পেরে গেছি। নাও হোয়াট নেক্সট? আমি জানি না, আমি শুধু এইটুকু জানি যে আমি যা করবো আমি মন দিয়ে করবো। না, কিন্তু তুই আমাকে একটা জিনিস বোঝা, তুই 18 বছর বয়স থেকে রেগুলার শুটের একটা অভ্যাস তৈরি করেছিস। নাও তো একটা দশক তো হয়েই গেছে। হ্যাঁ, জয়ী- 2025, 2000 তখন 2017-তে এন্ডে শুরু হয়েছে। তাহলে 8 বছর। হ্যাঁ, হ্যাঁ, এবার সেখান থেকে এই যে কাজ করবি না, বসে আছিস, অস্বস্তি হয়, এবং তখন কি করিস? হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম? দেখো, আমার যেদিনকে আমার আমার যদি টাইম স্পেন্ড হয়, আমার 3টে অপশন খুব বিউটিফুল অপশন: ফ্যামিলি, জিম, একটু বই, আর নাহলে একটু PS5 আছে আমার। ও, তুই PS5 ধরেছিস এবার? হ্যাঁ, PS5 আমার অনেকদিন ধরেই আছে। আমি PS5 এ ক্রিকেটটা খেলতে খুব ভালো লাগে, আর মাঝে মাঝে ক্রিকেট খেলা হয়। হুম। তো এগুলো আমার ডেফিনেটলি আছে। আর হ্যাঁ, মানে একটা শুটিং এর প্রতিদিনের একটা অভ্যেস, সেটা তো একটা অস্বস্তি থাকে যে আজকে করছি না, কতদিন শুটিং করতে পারিনি, কতদিন শুটিং করছি না, এটা তো একটা থাকবে। তো পাইপলাইনে কিছু আছে বা কথাবার্তা কিছু চলছে? পাইপলাইনে হ্যাঁ বেশ কিছু কথাবার্তা চলছে, কিন্তু আমি সবাইকে বলেছি যে আপাতত আমাদের এই পোস্ট প্রমোশনস এখন সবে চালু হয়েছে, তো এই কটা দিন আমি অন্য কোথাও আর কি ব্যস্ত হতে চাই না, কারণ আমাকে এখানে টাইম দিতে বলা হয়েছে। তো এটা আমার প্রিভিয়াস কমিটমেন্ট ছিল, তো আমি পোস্ট প্রমোশনস বা এটার যা যা আছে এটা আগে আমি সম্পূর্ণ করে নিয়ে তারপর নেক্সট। যে প্রথমবার হল ভিজিট করে কেমন লাগলো? গতকাল রাতে প্রথমবার নবীনতা আমরা হল ভিজিট করেছি। আমি ভাবিনি যে এরকম এত ভালো প্রতিক্রিয়া হবে। সবাই আর কি খুবই ভালো বলেছে। মানে এটা তো এর আগে আমি কমেন্টে দেখেছি বা কোনো শোতে গিয়ে কোনো স্টেজে দেখেছি, বাট নিজের সিনেমা যখন পেছনের স্ক্রিনে চলে, সেটা যখন শেষ হয়, আমরা তখন ঢুকি এবং প্রত্যেকজন দর্শক যখন দাঁড়িয়ে হাততালি দেয়, ওটা একটা আলাদাই শান্তি আছে। তুই সত্যি করে প্রেম টেম করবি না তাহলে? হ্যাঁ, প্রেম করবি না এখন? না, এইটার সাথে প্রেমের কি সব? না, ভাবছিলাম এত সুন্দর দেখতে একটা ছেলে। প্রেম যখন হওয়ার তখন ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? যখন হওয়ার তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি বলো আমাকে একটা কথা, প্রেম প্রেম প্ল্যানিং করে কি হয়? প্ল্যানিং করে বিয়ে করা যেতে পারে, যে হ্যাঁ অমুক দিনে অমুক একটা দিনক্ষণ দেখে, তারিখ দেখে, মেয়ে দেখে, সবকিছু দেখে, সব আরো কি সমস্ত দেখে না, মানে ঠিকুজি কুষ্টি। হ্যাঁ ঠিকুজি কুস্তি, তারপরে গন ঠন দেখে না, দেবগণ, ওই যা যা। অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে রক্তটা দেখা। হ্যাঁ, রাইট, ওটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, মানে সবকিছু দেখে ওটা প্ল্যানিং করে হতে পারে, কিন্তু প্ল্যানিং করে হয় না। দিনে কটা ডিম খাচ্ছিস এখন? আজকে এখনো অবধি হোল এগ একটা খেয়েছি, আর 6টা হোয়াইট খেয়েছি। হোয়াটস ইউর ডায়েট রাইট নাও? দেখো, আমার এখন ডায়েট খুব সিম্পল। আমি এখন হচ্ছে আমার ক্যালোরিতে ফোকাস বেশি থাকে, আমার দিনে প্রোটিন ইনটেকটা সঠিক থাকবে, এবং বাকি শরীরের যে অ্যামাইনো অ্যাসিড মানে নিউট্রিয়েন্ট, সেগুলো যেন ব্যালেন্স থাকে, আর হচ্ছে ক্যালোরিটা যেন ঠিকঠাক থাকে। মানে আমার এখন একটা আইসো ক্যালোরিক ব্যালেন্সে চলছে, মানে 3টে হয়, একটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট, আর একটা আইসো ক্যালোরিক ব্যালেন্স, আর একটা হচ্ছে ক্যালোরি সারপ্লাস। ক্যালোরি সারপ্লাসে যখন আমরা থাকি তখন বাল্ক করি, যখন আইসো ক্যালোরিক ব্যালেন্সে মানে একটা মেনটেন হচ্ছে, যা বার্ন করছি মোটামুটি তাই খাচ্ছি, 19-20 খেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর যখন আমরা ক্যালোরি ডেফিসিট করি, তখন ওই গৌরাঙ্গের সময় আমি অতিরিক্ত ক্যালোরি ডেফিসিটে ছিলাম। তো এখন আমার তখন কি খেয়েছিস সেটা একবার বল আগে, তখন তাহলে আমার বুঝতে পারবো। প্রথম আমার অ্যাকচুয়ালি আমার ডায়েট চার্ট, দেখো আমি যেটা একা তৈরি করব, সেটাতে যা ইম্প্যাক্ট হবে, আর আমার স্যার যেটা তৈরি করে দেবে, মানে ওটা আলাদাই। আমার কোচ অজয় সরকার, উনি আমার ডায়েট তৈরি করে দিয়েছিলেন যখন আমি এই ছবিতে চান্স পাই। তো আমাকে উনি ফার্স্টে বলেছিলেন যে তুই ব্লাড টেস্ট কর, ব্লাড টেস্ট কর, কারণ তোকে সেইভাবেই তোকে খাবারগুলো বাঁচতে হবে, যেগুলো তো শরীরে ডেফিসিয়েন্সি আছে বা যেগুলো ব্যালেন্স করতে হবে। আমি ব্লাড টেস্ট করে আমি দেখলাম যে আমার ভিটামিন ডিটা একটু কম আছে। তো আমি একটা কাজ করলাম, ভিটামিন ডিটা সাপ্লিমেন্ট হিসেবে নিলাম, আর টক দইটা ডায়েটে অ্যাড করলাম।
সকালবেলা ঘুম থেকে উঠে বডি ডিটক্স করে, এবার বডি ডিটক্স করার অনেকগুলো প্রসেস আছে, কেউ অ্যাপেল সাইডার ভিনিগার খায়, কেউ তোমার গ্রিন টি। গ্রিন টি খেতে পারে, কেউ তোমার রসুন খেতে পারে, হলুদ খেতে পারে, তো অনেক কিছু হতে পারে। এবার মোরিঙ্গা পাউডার লেবু দিয়ে গরম জল দিয়ে খেতে পারে। তো আমি সবার আগে বডি ডিটক্স করে পেট পরিষ্কার করে সবার আগে যেটা খেতাম সেটা হচ্ছে একটুখানি ওটস, তার সাথে একটুখানি ফল, আর হয়তো একটা ডিম। এটা শুরুর দিকে। পরে তো আমি মানে আর আমার কয়েকদিন পর থেকে ননভেজ খেতে পারতাম না, আমার ইচ্ছেই করতো না খেতে, ভালোই লাগতো না খেতে। তো আমি ননভেজটা পুরো ত্যাগ করে দিয়েছিলাম সেই সময়। তো আমি লেটুস পাতা খেতাম, প্রচুর লেটুস খেতাম, সবজি খেতাম, এবং মাটির ওপরের যে সবজিগুলো ছিল সেগুলো বেশি করে ফোকাস করতাম। মাটির তলার সবজিও খেতাম, ওপরের গুলো বেশি করে খেতাম। সয়াবিন কম খেয়েছি, পনির খেয়েছি। কফি খুব সঙ্গ দিয়েছে আমার, মানে কফি হ্যাটস অফ, মানে কফিটা খুব সঙ্গ দিয়েছে সারাদিনে। আর একটু ফল খেয়ে থাকতাম ম্যাক্সিমাম টাইমে, ওটস, ফল। আর রাত্রিবেলা যখন খুব খিদে পেত, মানে শেষের দিকে আমার শুটিং এর টাইমে আমি একবার খেতাম অথবা দুবার খেতাম। বা দুবার খেলে রাত্রিবেলা কি করতাম, রাত্রিবেলা খুব কষ্ট হতো, খুব খিদে পেত, পাগলের মতো খিদে পেত। তো তখন আমি কি করতাম, একটা তরমুজ হাফ কেটে খেয়ে নিতাম, পেট ভর্তি হতো। পেটের মনে হতো, মানে শরীরের মনে হতো যে খাবার গেছে, কিন্তু অ্যাকচুয়ালি নয়, জল গেছে। জল গেছে, 95% জল, আর বাকিটা সলিড। তো ওটাতে আমার অসুবিধা হতো না। তো এরকম একটা ডায়েট ছিল। তারপর শুটিং জুলাইতে এন্ড হলো, অগস্ট সেপ্টেম্বর মোটামুটি অক্টোবরের মাঝামাঝি অবধি আমি মেনটেন করে গেছি নর্মাল খেয়েছি, মানে নর্মাল খেয়েছি, মানে মানে একটু আবার খেয়েছি। গতি লাগিয়েছিস গায়ে। হ্যাঁ, মানে আমি খেয়েছি, মানে যে ভাত টাত বাড়িতে, খেয়েছিস? হ্যাঁ ভাত টাত খেয়েছি। বাড়িতে ভাত আমি এখনো খাই, মানে বাড়িতে রাত্রিবেলা পরোটা খাওয়া, বাড়িতে মা বানিয়ে দিয়েছে, একটুখানি পরোটা খেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ওই স্প্রাউটস দিয়ে তৈরি করা আটা দিয়ে পরোটা, ওগুলো সব খেয়েছি। তারপর আমি নভেম্বর থেকে আবার একটুখানি ডায়েট স্টার্ট করেছি, একটুখানি মানে একটু নিউট্রিশন গুলো ব্যালেন্স করা আরম্ভ করেছি। আর একবার আমি ব্লাড টেস্ট করালাম, যে আমাকে স্যার বারণ করেছিল যে তোর আর ব্লাড টেস্ট করার দরকার নেই, কারণ তোর এখন সব ঠিকই থাকবে। আমি আবার নিজেই ব্লাড টেস্ট করালাম, কারণ আমি ডায়েটে কিছু অ্যাড করছি বলে। ব্লাড টেস্ট করানোর পর দেখলাম সবই নর্মাল আছে, এবং এখন খাবার চলছে। আর রাইট নাও ডায়েট হচ্ছে, আমি সকালে উঠে ব্রেকফাস্টের আগে বডি ডিটক্স করি, তারপরে ওটস খাই, একটু কখনো এগস থাকে তার সাথে, তারপরে ফ্রুটস থাকে, তারপর কখনো কখনো আমি মাঝখানে মাল্টিভিটামিন খাচ্ছিলাম, এখন আর খাচ্ছি না। দুপুরবেলা আমার রাইস থাকে, তোমাকে আমি বলেছিলাম লোজিয়াই যেটার কথা, হ্যাঁ রাইস থাকে, দই থাকে, তার সাথে মাছ থাকে, আর আর একটা জিনিস ওই লেটুস, ওটা আমার খুব। দই আর মাছ আলাদা করে না খেয়ে দই মাছ করে বানিয়ে খেতে হ্যাঁ, পারতি। দই মাছ করে, তবুও আমি দইটা ডেজার্ট হিসেবে খাই। ডেজার্ট হিসেবে খাই আমি, দইয়ের মধ্যে কখনো একটু মধু দিয়ে দিই। তারপর ওয়ার্কআউটের পরে এক স্কুপ ওয়ে প্রোটিন খাওয়া হয়। আর রাত্রেবেলা কখনো খিদে থাকলে খেলাম, না হলে খাই না। আচ্ছা। বাট রাত্রেবেলাটা সব থেকে টাফ, কারণ রাত্রেবেলা আমাদের সব থেকে বেশি খেতে ইচ্ছা করে, রাত্রেবেলা সব থেকে বেশি মিষ্টির ক্রেভিং হয়। কখনো কেন রে? যাই না, এটা বড় মানে হয়, এটা হিউম্যান নেচার, আমার তো হয়, মানে আমার বরাবরই না হয়। না, এটা সবার হয়। হ্যাঁ, আমার খুব মিষ্টির ক্রেভিং হয়। আমি ভাবলাম তুই পড়াশোনা করিস এটা নিয়ে, যে হয়তো জানবি হ্যাঁ, যে মানে রাত্রিবেলা আমাদের ওটা হয়, মানে অ্যাকচুয়ালি যেটা বলা হয় দেখবে, যে তুমি ধরো 1 ঘন্টা আগে 1 লিটার জল খেয়েছো, ঘুমানোর 1 ঘন্টা আগে, তুমি ধরো মানে রাত্রিবেলা 11টার সময় ঘুমোতে যাচ্ছ, তুমি 10টার সময় 1 লিটার জল খেয়েছো, তবু তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দেবে যে তুমি মানে বেডের সামনের বোতলটা থেকে একটু জল ঢেলে খাও। তোমার এটা মনে হবে, তেষ্টা না থাকলেও মনে হবে। বলা হয় যে এটা ব্রেন এরকম করে, যে আমি অনেকটা টাইমের জন্য ফাস্টিং করতে যাচ্ছি, এখন ঘুমোতে যাচ্ছি, তার আগে আমার একটা বডি ক্রেভ করে আর কি, যে আমার এনার্জি দরকার, এবং সেটা হাই ক্যালোরি ফুড থেকে আসবে, এবং সব থেকে বেশি হাই ক্যালোরি ফুড মিষ্টিতে আর কি। আরো আছে, বাট মিষ্টিটা কি জীবেরও পছন্দ, ওই জন্য ওই জীব, বডি, মাইন্ড সবকিছু মিষ্টিকে অ্যাট্রাক্ট বেশি করে। আর এটা আমাদের জিনও ক্যারি করে অ্যাকচুয়ালি অনেক আগে, যখন মানে এটা আমরা মানে আমরা তো অ্যাকচুয়ালি আমাদের ডিএনএ তো বেশি, আমাদের মানে ডিএনএ আমরা তো বেশি পুরনো নই, জঙ্গলে আমরা 10,000 বছর আগে থাকতাম। তো সেই ডিএনএটা তো একদম চেঞ্জ হয়ে যেতে পারে না, ওই জন্য আমাদের ঘুমের মধ্যে হিপনিক জার্ক, ওগুলো আমরা এখনো বয়ে বেড়াচ্ছি, বা বোবায় ধরা যেটাকে বলা হয়, স্লিপিং প্যারালিসিস। তো ওইটা, তারপরে এই যে ক্রেভিং হওয়া, যে স্বীকার করলাম
শিকার করে মজুদ রাখতে হবে বা খেয়ে নিতে হবে। আমি হয়তো 3 দিন শিকার করতে পারবো না, বা আমি হয়তো খেতে পারবো না। তো ওই জিনিসগুলো আমরা এখন ভাবলে হাসি পাবে, কিন্তু এই জিনে আমরা এই জিনিসগুলো বয়ে বেড়াচ্ছি। তো এগুলো কারণ আছে। এবার এই সমস্ত সাবজেক্ট এমন, সেটা হচ্ছে যে সবসময় রিসার্চ হচ্ছে আমাদের, মানে এই ব্যাপারটাই হচ্ছে, এই প্রসেসটাই এরকম যে লার্ন, আনলার্ন আর রিলার্ন, এই 3টে জিনিসের মধ্যেই থাকতে হয়। আচ্ছা, তোকে যদি মানে আমাদের যা পেশা সেখানে সব থেকে বেশি উই মিস আউট অন ডেজার্টস, মিষ্টি। তোকে যদি একদিন দেওয়া হয় ফুল অন ছুট মিষ্টি খাওয়ার, কিন্তু একটাই, একই ধরনের, তাহলে কোন মিষ্টিটা তুই চুজ করবি? জিলাপি। জিলিপি বেশি তো খেতেই পারবি না, দুটোতে মুখ মেরে যাবে। জিলাপিটা ভালো লাগে খেতে, আর কি খাবো। আর মানে যদি জিলাপিটাকে সাইডে রাখি, হ্যাঁ, বেশি রস তো সাইডে রাখ, পরে খাবি। এখন তার আগে কি খাবি? একটাই মিষ্টি, হ্যাঁ। একটাই মিষ্টি, লট চমচম বা রসমালাই। আচ্ছা, হ্যাঁ, রসমালাইটা ভালো, রসমালাইয়ের যে দুধটা ওটা ভালো লাগে। তো মিষ্টি মানুষের এই ইন্টারভিউ মিষ্টিতেই শেষ হলো। মধুর এনো সমাপয়ের যেটাকে বলে, আপনারা দেখলেন এমন একটা মানুষকে যে বুঝেছে বুদ্ধিমান হতে গেলে সবসময় চালাক হতে হয় না, নিজের ভালো করতে গেলে কারো ক্ষতি করতে হয় না, নিজের সম্মান পেতে গেলে কাউকে অসম্মান করতে হয় না। সে সবে তার যাত্রাপথ শুরু করেছে, যদিও সে একজন সফল নায়ক, 7-8 বছরের বাংলার আপামর দর্শক যাকে ভালোবেসেছে, দিনের পর দিন তারা তার রেটিংস দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সে তাদের মনে কতটা জায়গা করে নিয়েছে। সে আবার নতুন একটা জার্নিতে নেমেছে, হয়তো নতুন মাধ্যমে, নতুন সমুদ্রে। আপনাদের শুভকামনা থাকুক ওর সাথে, আপনাদের আশীর্বাদ থাকুক ওর সাথে। আমরা বড় দাদা দিদিরা এর থেকে বেশি আর কি চাইতে পারি? এরকম ভালো মানুষের ভালো হওয়াই তো কাম্য, কি বলুন? তো ঠিক আছে, ওর যে দাদা সেও তো কম ভালো মানুষ নয়, তার চ্যানেলটা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর আমার এটা বানিয়েছে বংব্যান্ড, তাদের এই ওয়েবসাইট আছে, ওখান থেকে কিনে নিতে পারবেন আপনারা এটা। ধন্যবাদ।